বাড়ি করেছে স্যার তো মঙ্গলবার দিন ছিল আর শনিবার দিন প্রবলেম হচ্ছিল, ফ্রাইডে তো প্রবলেম না স্যার, আমাদের সোমবার আর শুক্রবারটাতে প্রবলেম হচ্ছিল। সোমবার শুক্রবার সোমবার দিন চেঞ্জ করে মঙ্গলবার করে দিলাম। হ্যাঁ স্যার, আর শুক্রবারটা তো প্রবলেম হচ্ছে, বলছিলাম যে আধ ঘন্টা আগে কল আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, ম্যাথমেটিক্যাল বিষয়ের উপরে। কি ক্লাস আছে? হ্যাঁ স্যার, কি ক্লাস আছে তোদের? ওই স্যার HOD ইমোশনাল ক্লাসের ক্লাসটা আছে। স্যার বলছি তাহলে আজকে আমরা 7:30টায় চলে যাবো তো? না উপায় নেই তো। কত টাইমে ক্লাস নেয় তোদের? আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা তো মেমোরি ম্যানেজমেন্ট। আমাদের প্রথম যেগুলো জানতে লাগবে এই চ্যাপ্টারটার জন্য সেটা হচ্ছে যে কম্পিউটারে মেমোরি বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি। দুই হচ্ছে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি কি। তিন, আমরা বলেছিলাম আগের দিন যে ভন নিউম্যান আর্কিটেকচারের একটা বটলনেক থাকে, সেই বটলনেকটাকে আমরা কি করে ওভারকাম করব। আর তারপরে আমরা স্যার আপনি আগের দিন মানে জাস্ট হেডিংটা দিয়ে রেখেছিলেন অ্যাড্রেসিং মোড বলে। ও অ্যাড্রেসিংটা করাইনি না, অ্যাড্রেসিং মোডটা? না স্যার, স্যার ওই আর্কিটেকচারটা হয়ে গেছিল পুরো, কিভাবে অপারেশনটা হয়। তারপর ওই অ্যাড্রেসিং মোড আপনি বললেন যে একদিনে অতটা করতে পারবেন, আর তারপর অ্যাড্রেসিং মোডটা খালি একটা ইয়ে দেওয়া আছে, হেডিং দেওয়া আছে। আচ্ছা, অ্যাড্রেসিং মোডটা তাহলে করে দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আগে ইয়েটাই করিয়ে নিই, অ্যাড্রেসিং মোডটাই করে নিই। অ্যাড্রেসিং মোড আমরা আগের দিন একটা কথা বলেছিলাম যে যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনস্ট্রাকশনের মধ্যে দুটো অংশ থাকে, অ্যাকচুয়ালি তিনটে অংশ থাকে। প্রথম যে পার্টটা থাকে তাকে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে অপকোড, আর সেকেন্ড যে পার্টটা থাকে তাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে অপারেন্ড। তাহলে অপকোড এবং অপারেন্ড এই যে দুটো পার্ট থাকে, এই দুটো পার্টের প্রথমটা হচ্ছে কি করতে হবে সেটা বলা থাকে, আর অপারেন্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে কার উপরে অপারেশনটা পারফর্ম করবে সেটা থাকবে। কিন্তু সমস্যা যেখানটা হয় সেটা হচ্ছে যখন এই অপারেন্ড গুলোকে খুঁজবে, তাহলে অপারেন্ড গুলো কিভাবে থাকবে বা কোথায় থাকবে এইটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়, বা আমরা বলতে পারি যে সেটাকে খুঁজে বার করতে গেলে কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট হয়। তাহলে কি করলে আমরা এটা সব থেকে তাড়াতাড়ি ডেটা খুঁজে পাবো, সেইটা হচ্ছে বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। সেইটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আমরা কিছু অ্যাড্রেস ডিফাইন করি। অ্যাড্রেস ডিফাইন করার অর্থ হচ্ছে অপারেন্টটা কোথায় থাকবে সেটা কিন্তু আমরা বলে দিই যে অপারেন্টটা এই জায়গায় থাকবে বা এরকম থাকবে। এখন সেটা আমরা কি করে বোঝাবো বা কত রকম ভাবে আমরা এই অ্যাড্রেসিংটা দিতে পারি সেইটাকে আমরা বলছি এরা হচ্ছে অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, তার মানে আমরা এরকম ভাবে যদি বলি যে ধর আমি এখানে বলছি যে আমি একটা অ্যাড্রেসকে প্রোভাইড করতে চাইছি, যে অ্যাড্রেসটা হচ্ছে যে অপারেন্ট আমি নিচ্ছি সেই অপারেন্ট অ্যাড্রেস, তাহলে সেই অপারেন্ট অ্যাড্রেসটার জন্য
আমাকে একটা স্পেসিফিক কিছু রুল বা স্পেসিফিক কিছু একটা বলতে হবে, যেটা দিয়ে আমি বলতে পারবো যে এইটা থেকে আমি বার করে নিতে পারবো যে আমার অপারেন্টটা কোথায় আছে বা কোনটা আমার অপারেন্ট। এই জিনিসটাকে আমরা বলছি যে কি বলে আমাদের ইনস্ট্রাকশন অপারেন্ট মোড। এখানে আর একটা কথা একটুখানি বলে দিই, আমরা দেখবো কত রকমের অপারেন্ট আছে, সেটা তো ডেফিনেটলি দেখবো। তার আগে আর একটা কথা বলে দিই, অপারেন্ট মোডটা কিন্তু আরো একটা বিশেষ কারণে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন ডেটা আমরা রিট্রিভ করি, ডেটা রিট্রিভ করার জন্য আমাদের যত ভালোভাবে থাকবে, মানে এগুলো বলে দেওয়া থাকবে যত বেটার ওয়েতে, তত কিন্তু আমরা তাড়াতাড়ি সেই ডেটাটাকে রিট্রিভ করতে পারবো বা অপারেন্টটাকে রিট্রিভ করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস একটুখানি মেনশন করবো, আমার ভুলে গেছিলাম আমি আগের দিন বলতে, আমি একটুখানি বলে দেবো। সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশন সাইকেলটাকে আমরা একটা ফ্লো চার্ট দিয়ে ডিফাইন করি, তারপর আমি অ্যাড্রেস মোডে আসছি। ইনস্ট্রাকশন সাইকেল যেটা আগের দিন আমরা করেছি, এইটাকে আমরা বেসিক্যালি একটা জাস্ট সিম্পল ফ্লো চার্ট দিয়ে ডিফাইন করি। এখানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ফেচ ইনস্ট্রাকশন। Fetch instruction from memory. Fetch instruction from memory. এখান থেকে যাবে ডিকোড ইনস্ট্রাকশন, কারণ আমরা জানি যে যখন ইনস্ট্রাকশন ফেচ করা হয় তারপরে কিন্তু এটাকে ডিকোড কি বলে তোর চেক করা হয় যে ইজ देयर এনি ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ কনসেপ্টটা একটুখানি বলে দিই। ধর আমি বলছি যে আমরা কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, ইনস্ট্রাকশন 1 2 3 4 এরকম ভাবে কিছু ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট করতে করতে যাচ্ছি। যখন আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে করতে যাব তখন এরকম হতে পারে, ধর আমি একটা ইফ এলস স্টেটমেন্ট বললাম, তাহলে ইফ এলস স্টেটমেন্টের ইফ কন্ডিশনটা সবসময় যে স্যাটিসফাই করবে এরকম নয়, সেটা আবার স্যাটিসফাই নাও করতে পারে। তাহলে যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে এলস পার্টটা এক্সিকিউট করবে। তাহলে ইফ এর মধ্যে তিনটে লাইন, সাপোজ ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3, আর যখন আমরা এলস পার্টটা লিখেছি সেটা হয়তো ইনস্ট্রাকশন 50, 51, 52। তাহলে এইবারে এখানে এসে ওরা দেখবে যে আমি কি পরপর এক্সিকিউট করে যাব নাকি সেখানে কোনো ব্রাঞ্চ আছে। এখানে দুটো অপশন হয়, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। তাহলে যদি এটা নো হয় তাহলে কি হবে, এখান থেকে যদি আমরা দেখি যে না এখানে কোনো ব্রাঞ্চ হচ্ছে না, তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে ফেচ অপারেন্ট। ফেচ অপারেন্ট, ঠিক আছে? তার মানে আমরা যদি নো হয় তাহলে অপারেন্টকে ফেচ করবে, তারপরে কি হবে অপারেন্ট ফেচ করার পর তারপরে এটা যাবে এক্সিকিউশনে। তার মানে এখানে হবে এক্সিকিউশন বা এক্সিকিউট ইনস্ট্রাকশন। দিস ইজ এক্সিকিউট ইনস্ট্রাকশন। এবং এক্সিকিউট হতে গেলে অবশ্যই আগে কিন্তু ডিকোড হতে হবে, ডিকোড না হলে কিন্তু এক্সিকিউট করা পসিবল নয়। তাহলে এক্সিকিউট হলো, এরপরে আবার একটা ডিসিশন মেক করা হয় যে এটা কি এখানে কি কোনো ইন্টারাপ্ট আছে। ইন্টারাপ্ট ব্যাপারটা এখন হয়তো খুব ভালো বুঝতে পারবি না, তো আমি ছোট করে বলে দিই। ধর আমি বললাম আমার ইনস্ট্রাকশন 1 এক্সিকিউট করবে, তাহলে ইনস্ট্রাকশন 1 এক্সিকিউট করবে কোনো বিশেষ কারণে দেখা গেল সেই অবস্থায় এমন একটা ইনস্ট্রাকশন এলো যেটা ইনস্ট্রাকশন 1 এর থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে এখানে বুঝতে হবে যে আমার কিন্তু ওই ইনস্ট্রাকশনটা
ওই ইনস্ট্রাকশনটা কিন্তু কি বলে আমার আপাতত টেম্পোরারি বন্ধ থাকবে এবং তারপরে কিন্তু এক্সিকিউশন মানে ইয়েটা প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা কিন্তু বন্ধ থাকবে, তারপরে এটা আবার এক্সিকিউট করবে। তাহলে এইটাকে আমরা বলছি যে ইন্টারাপ্ট। তাহলে ইন্টারাপ্ট বেসিক্যালি হচ্ছে এমন একটা ইয়ে যেখানে কি হয় না, প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা বা শিডিউল এক্সিকিউশন যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে তাকে আমরা বলি দ্যাট ইজ দ্য ইন্টারাপ্ট। ঠিক আছে, শিডিউল এক্সিকিউশন যদি বন্ধ থাকে তাহলে সেটাকে আমরা বলবো, তাহলে সেইটাকে আমরা বলবো সেটা হচ্ছে ইন্টারাপ্ট। ঠিক আছে, এখন ইন্টারাপ্ট কখন হয়? ধরে নেওয়া যাক যে একটা কোনো এক্সিকিউশন চলছে, এই অবস্থায় তার থেকে মোর প্রায়ার একটা ইনস্ট্রাকশন এসে গেছে, তখন কিন্তু ইন্টারাপ্ট ইস্যু করা হয় বা ইন্টারাপ্ট হয়। সেই জন্য এখানে যেটা করা হয়, এখানে দুটো হতে পারে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। ক্লিয়ার? যদি নো হয় নো প্রবলেম, যদি নো হয় তাহলে স্ট্রেট ফরওয়ার্ড এটা কি হবে, স্টোর দ্য রেজাল্ট। স্যার এর আগের ব্রাঞ্চের ইয়েস সাথে কি হবে? বলিনি এখনো। ও ঠিক আছে স্যার। স্টোর হলো, তাহলে এখানে কি করছে, তাহলে এখান থেকে স্টোর রেজাল্ট হলো, আর এখন কেন তোমার মেশিন তাহলে এখানে কি করছে, আমরা ইয়ে করলাম, স্টোর রেজাল্ট করলাম। ঠিক আছে, যদি এটা হয়ে যায়, এবং স্টোর রেজাল্টের পর এটা কিন্তু আবার ফার্স্ট জায়গায় কিন্তু ব্যাক করে যাবে। দ্যাট মিন্স এখান থেকে এটা নিয়ে আবার এখানে কিন্তু ব্যাক করবে। যদি এটা আবার ইয়েস হয়, ঠিক আছে, যদি এখানে ইয়েস হয় তাহলে ইন্টারাপ্ট হ্যান্ডলার এ কিন্তু নেক্সট এই পার্টটাকে তুলবে। নিচের দিকে একটু নাও, উপরেরটা দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ইন্টারাপ্ট হ্যান্ডলার, ঠিক আছে, যে ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করবে দে আর অ্যাকচুয়ালি দ্য ইন্টারাপ্ট হ্যান্ডলার। তাহলে যদি ইয়েস হয় তাহলে স্ট্রেট ফরওয়ার্ড যাবে ইন্টারাপ্ট হ্যান্ডলারের কাছে। তাহলে ইন্টারাপ্ট হ্যান্ডলার অ্যাকর্ডিংলি কিন্তু কি করবে, ও সেরকম মতন কাজ করবে। তার মানে কি কাজ করবে, ধর ইনস্ট্রাকশন 1 এক্সিকিউট করছিল, এবার ইন্টারাপ্ট এসছে, ইনস্ট্রাকশন 3 এক্সিকিউট করতে হবে, তাহলে ইনস্ট্রাকশন 3 কে আবার আপলোড করতে হবে। ও তখন করবে কি, একটা ইনস্ট্রাকশন পাঠাবে টু দা প্রোগ্রাম কাউন্টার, তখন ও কি করবে, আপলোড পিসি। পিসি মানে প্রোগ্রাম কাউন্টার। ঠিক আছে, কারণ প্রোগ্রাম কাউন্টারই একমাত্র বলতে পারবে যে কোন ইনস্ট্রাকশনটা এরপরে এক্সিকিউট করবে। আর এই যে এখানে বলেছিলাম যে ব্রাঞ্চ আছে কিনা, যদি ব্রাঞ্চ আসে তাহলেও কিন্তু এটা আসবে কোথায়, এটা কিন্তু আপলোড প্রোগ্রাম কাউন্টার এখানে আসবে। আর আপলোড প্রোগ্রাম কাউন্টার কোথায় আপলোড করবে, এখানে কিন্তু আবার আপলোড করবে। তাহলে এইটাকে, এই পুরো জিনিসটাকে আমরা বলছি ইনস্ট্রাকশন সাইকেল। এই পুরোটাকে আমরা বলছি দিস ইজ দ্য ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেল এক্সিকিউট করার জন্য আমরা একটু আগে বললাম যে যখনই কোনো অপারেশন, স্যার ব্রাঞ্চ ব্যাপারটা আরেকবার বলুন না। যদি ইফ এলস স্টেটমেন্ট থাকে, ইফ এক্সিকিউট করার পর যদি এলস পার্ট চলে যায়, আমি ধরে নিলাম যে ইফ হয়তো কোনো কারণে ইয়ে হলো, কি বলে আমাদের ফলস এলো, তাহলে আমাকে কি হবে, এলসে যেতে হবে। তাহলে এলসে যদি আমায় যেতে হয় তাহলে এলস পার্টটাকে আমরা তখন বলবো এটা হচ্ছে ব্রাঞ্চ। মানে ইফ না পর এক্সিকিউশন আছে, তারপরে কন্ডিশন ফলস হলো, তখন কিন্তু এটা এলস পার্টে চলে যাবে।
So that is actually the branch. ও আচ্ছা, বুঝি। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা 1 মিনিট হোল্ড করতে, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বললাম যে এটা হচ্ছে বেসিক্যালি একটা ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেলের পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে বললাম যে যখন এক্সিকিউশন হবে তখন দুটো মেজর ফ্যাক্টর, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন যখন ফেচ করলো, ফেচ করার পর ডিকোড করে তারপরে কিন্তু অপারেন্টকে ফেচ করতে হবে। ঠিক আছে, ফেচ, এই যে ফেচ অপারেন্ট, ফেচ অপারেন্টকে যে ফেচ করবে তাহলে অপারেন্টটা কোথায় আছে জানতে হবে। এই জন্যে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে একটা মোড, ইনস্ট্রাকশনের মধ্যে আরেকটা পার্ট থাকে, দ্যাট ইজ মোড। ক্লিয়ার? মোড ব্যাপারটা কি? মোড হচ্ছে কি ধরনের অ্যাড্রেসিং বলে দেয়া আছে সেটা বলা থাকবে। আমরা এবারে যেটা জানবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড আমরা বেশ কিছু জিনিস জানবো অ্যাড্রেসিং মোডে। প্রথম আমরা যে অ্যাড্রেসিং মোডটাকে বলছি দ্যাট ইজ ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড এটাকে অনেক সময় আমরা বলি ইনহেরেন্ট, মানে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে inherent mode. So this is our fast addressing mode. এখানে কি হয়, যখন আমরা মানে ডিরেক্টলি কোনো কিছু বলে দেবো, ডিরেক্টলি যখন আমরা কিছু বলে দিচ্ছি সেটাকে আমরা বলি ইনহেরেন্ট অ্যাড্রেসিং মোড বা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই অ্যাড্রেসিং মোড গুলো একটা আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় যে আমি মানে একটা অ্যাড্রেসিং মোড আমার ছিল, তারপরে আবার আর এক ধরনের অ্যাড্রেসিং আমার কেন দরকার লাগবে। ঠিক আছে, এখানে এই কারণে আমরা বলি সেটা হচ্ছে যে এই অ্যাড্রেসিং মোডগুলো ডিফারেন্ট ইয়ের জন্য, ইনস্ট্রাকশনের জন্য কিন্তু ডিফারেন্ট। সব জায়গায় যেমন একই রকম ইনস্ট্রাকশন কাজে লাগবে বা ভালো কাজ করবে এরকম কিন্তু নয়। ঠিক আছে, এক এক জায়গায়
এটা কিন্তু এক এক রকম ভাবে অপারেন্ট গুলোকে ফেচ করা দরকার লাগে বা খুঁজে বার করা দরকার লাগে, সেই জন্য এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এটাকে আমরা বলি ইন দিস মোড the operands are indicate implicitly by the instruction. The accumulator register is generally used to hold the operand and after the instruction execution the result is stored in the same register. আমরা এখানে কি বলছি? In this mode of operand are indicated implicitly by the instruction. Implicit মানে হচ্ছে যে যদি সেখানে সরাসরি কোথাও বলে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি implicitly বা inherently বলে দেওয়া থাকে। আর accumulator register is generally used to hold the operand, মানে আমরা বলি আমাদের এখানে আমরা প্রথম দিন একটু বলছিলাম যে কম্পিউটারের মধ্যে দু ধরনের রেজিস্টার আমরা পাই। একটাকে আমরা বলি কি বলে তোর অল পারপাস রেজিস্টার, আর একটাকে আমরা বলি স্পেশাল পারপাস রেজিস্টার। অল পারপাস রেজিস্টার মানে হচ্ছে যে রেজিস্টার গুলো সমস্ত পারপাসের জন্যই ব্যবহার করা যেতে পারে, সেখানে বিশেষ কোনো কাজের জন্য রেজিস্টার গুলো ব্যবহার করার ব্যাপার নয়, সেইগুলোকে আমরা বলি অল পারপাস রেজিস্টার। আর একটা যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল পারপাস, যেগুলোর একটা বিশেষ ধরনের কাজের জন্য কেবলমাত্র সেই রেজিস্টার গুলো ব্যবহার করা হয়, তাকে আমরা বলি স্পেশাল পারপাস রেজিস্টার। এখন অ্যাকুমুলেটর এমন একটা রেজিস্টার যে রেজিস্টারটার অ্যাড্রেস মেনশন করতে হয় না, তার কারণ প্রসেসর নিজে কিন্তু অ্যাকুমুলেটরের অ্যাড্রেস জানে বা চেনে। ওই জন্য এখানে যেটা আমরা বললাম, the accumulator register is generally used to hold the operand and after the instruction execution the result is stored in the same register. তার মানে আমরা এই রেজিস্টার থেকে অপারেন্ড কে নিলাম, আবার রেজাল্ট করলাম, ধর আমি যোগ করলাম কি কিছু একটা করলাম, অপারেশন করলাম, করার পর সেইখানেই কিন্তু আবার আমরা ওটাকে স্টোর করব, সেইটাকে আমরা বলছি যে আমাদের কি বলে ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। যেমন একটা হয় RAL, এটা হচ্ছে রোটেট দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাকুমুলেটর লেফট থ্রু ক্যারি। ঠিক আছে, এটার মানে এটাই। এই জিনিসটা যদি বলা হয়, এটা হচ্ছে রোটেট
the content of the accumulator left to carry। ঠিক আছে, এইটা হচ্ছে ইনস্ট্রাকশন। তাহলে এই ইনস্ট্রাকশন গুলোকে আমরা বলি যারা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড আছে। সিএমএ বলে আরেকটা আছে, এটা কি হয়, কমপ্লিমেন্ট নেওয়ার জন্য ইউজ করা হয় সিএমএ। ঠিক আছে, টেক দ্য কমপ্লিমেন্ট অফ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাকুমুলেটর, সিএমএ। ঠিক আছে, এটা কি করে, এটাকে আমরা বলি সিএমএ। দিস আর দ্য এক্সাম্পল অফ এটা কিন্তু ভীষণ আসছে, আমি এই জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে টেক দ্য কমপ্লিমেন্ট of the content of the accumulator। ঠিক আছে, তাহলে এইটা দুটো হচ্ছে বেসিক্যালি দ্য এক্সাম্পল অফ ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কি করি, আমরা কিন্তু অপারেন্টটাকে এইরকম মানে ডিরেক্টলি নয় বাট ইনডাইরেক্টলি করা হয়, এবং এটা তখনই সম্ভব যখন কন্টেন্টটা অ্যাকুমুলেটরের মধ্যে থাকবে। মানে অ্যাকচুয়ালি এটা অ্যাকুমুলেটরের মধ্যে থাকার জন্যই এটা হয়, বিকজ অ্যাকুমুলেটর অ্যাড্রেস কিন্তু কোনো অবস্থায় মেনশন করতে দরকার লাগে না, বিকজ দ্যাট অ্যাড্রেস ইজ নোন টু দ্য প্রসেসর। সেই জন্য আমরা এটার ক্ষেত্রে আর এগুলো কিছু মেনশন করি না। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য implied addressing mode or inherent addressing mode. Next যেটা আসে that is the immediate addressing mode. Immediate addressing mode. So this is the immediate addressing mode. Immediate addressing mode মানে বেসিক্যালি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যখন ইয়েটা বলে দেওয়া থাকবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিন। আমি লিখেও দিচ্ছি, in this mode the operand is mentioned explicitly in the instruction. ঠিক আছে, যদি এখানে মানে বলে দেওয়া থাকে আর এক্সপ্লিসিটলি বলে দেওয়া আছে এরকম যদি থাকে, তাকে আমরা বলছি এরা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, যেমন ধর আমি একটা বললাম যে MVI নম্বর MVI A06। ঠিক আছে, MVI মানে হচ্ছে লোড ইমিডিয়েট। ঠিক আছে, MVI মানে হচ্ছে লোড ইমিডিয়েট। আমরা এটাকে বলি লোড ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু of 6 to the accumulator। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে MVI A6। A মানে অ্যাকুমুলেটর ইমপ্লাই করে, MVI। তাহলে এখানে কি করছি আমরা, এখানে কিন্তু এক্সপ্লিসিটলি আমরা বলে দিচ্ছি, ইটস নট ইমপ্লিসিট বাট ইট ইজ এক্সপ্লিসিটলি আমরা মেনশন করছি যে কেন এক্সপ্লিসিট বলে দিই। এই যে এ বলছি অ্যাকুমুলেটর, আমি কিন্তু একবারও বলছি না
অ্যাকুমুলেটরের রেজিস্টার তো এটা একটা, তাহলে এই রেজিস্টারের অ্যাড্রেস কি এটা কিন্তু আমি একবারও বলছি না। তাহলে আমি যেহেতু ইনডাইরেক্টলি আপনাকে বলে দিচ্ছি, দ্যাট ইজ এক্সপ্লিসিট অ্যাড্রেস মেনশন করছি। তাহলে এমডিআই হচ্ছে এরকম একটা। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এডিআই, ঠিক আছে, অ্যাড দ্য ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু, এটাকে আমরা বলি 2 নম্বর এক্সাম্পল এডিআই, ঠিক আছে, 0 5। এখানে দেখ মেনশন করতেই লাগলো না, আমরা অ্যাকুমুলেটরের ইয়ে করতে যাচ্ছি। এটা হচ্ছে add the আচ্ছা, এখানে ইকুইভ্যালেন্ট আমি এই কারণে বলছি, তার কারণে 5 বা 6 বাইনারিতে কোনো এডিশন কিন্তু কম্পিউটারে হয় না। ওই আমি কথাটা বলে দিচ্ছি, এটা তোরা না বললেও উত্তরে কোনো অসুবিধা নেই। add the equivalent binary value of, এখানে যা দেবো 5 থেকে 5, 7 থেকে 4 যা দেবো 05 to the content of accumulator। ধর অ্যাকুমুলেটরের মধ্যে আগে থেকে 2 ছিল, তাহলে যদি আমি এডিআই 05 বলি তাহলে এই 2 এর সঙ্গে 5 যোগ হবে, ঠিক আছে, কারণ যেহেতু আগে থেকে অ্যাকুমুলেটরের মধ্যে 2 ছিল, কন্টেন্ট অফ দ্য অ্যাকুমুলেটর অ্যাডেড উইথ দ্য নিউ ভ্যালু, দ্যাট ইজ এডিআই। এবং এখানে একবারও কিন্তু আমি সরাসরি অ্যাড্রেসটা বললাম না, বাট ইনডাইরেক্টলি আমি বলে দিলাম দ্য কন্টেন্ট ইজ ইন দ্য অ্যাকুমুলেটর। সেই জন্য আমরা এটাকে বলছি এরা হচ্ছে তোর ইমিডিয়েট মোড, ঠিক আছে। এবং এখানে আরেকটা বলে দিই, আই শব্দটা থাকবে, নরমালি এখানে থাকে এমভিআই, এডিআই, এটাকে বলি মুভ ইমিডিয়েট, অ্যাড ইমিডিয়েট, ঠিক আছে। এই ইমিডিয়েট মানেই হচ্ছে বেসিক্যালি দ্যাট ভ্যালু উইল বি স্টোর ইন দ্য অ্যাকুমুলেটর, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি দ্য এক্সাম্পল অফ দ্য অ্যাড্রেসিং মোড। আচ্ছা, নেক্সট হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। আমরা কি আমাদের ক্লাস আছে স্যার এখন? ছেড়ে দে, তোরা চলে যা। ঠিক আছে বলছি, এটা তাহলে একটু হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা আমরা বলছি সেটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এখানে আরেকটা কথা বলে দিই যে রেজিস্টার অ্যাড্রেসিং মোড কিন্তু বেসিক্যালি আবার 2 রকম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। আর ঠিক আছে, আমরা তার আগে আরেকটা একটু বলে দিই, স্ট্যাক অ্যাড্রেসিং মোড, ঠিক আছে। স্ট্যাক অ্যাড্রেসিং মোড আমরা এখান থেকে লিখে দেবো, স্ট্যাক অ্যাড্রেসিং So this is the stack addressing mode. Yeah. Stack addressing mode হচ্ছে stack organization আচ্ছা, এখানে স্ট্যাক অর্গানাইজ কি বলি, অর্গানাইজেশন কম্পিউটার use stack address instruction। In this addressing mode, all the operands for স্যার একবার খাতাটা নামাবেন?
একটা জিনিস দেখবো, অ্যাড্রেসিং মোড অল দ্য অপারেন্টস ফর, ঠিক আছে স্যার। all the operands for an instruction instruction are taken from the top of the stack. ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি এটা আমরা জানি এটা কেবলমাত্র স্ট্যাক বেস আর্কিটেকচারই লাগে। যেমন এখানে যদি আমরা সাব বলি, অ্যাড বলি, তাহলে উপর থেকে দুখানা আমরা আগের দিন দেখিয়ে এসেছিলাম যে স্ট্যাক বেস আর্কিটেকচারের ক্ষেত্রে কি হয়, যে প্রথম পুশ কিংবা পপ হলো, তারপরে আমরা যে দুটো অপারেন্ট আমার বেরোলো সেখান থেকে সেইটাকে আবার আমরা ইয়েতে অ্যাড করি বা করি, এইটাকে আমরা বলছি বেসিক্যালি স্ট্যাক বেস আর্কিটেকচার। স্ট্যাক বেস আর্কিটেকচারের ক্ষেত্রে আমি আরেকটা কথা একটু বলে রাখি, স্ট্যাক বেস আর্কিটেকচারের ক্ষেত্রে এটা কিন্তু একটা স্পেসিফিক ইউজ, এটা কেবলমাত্র যেখানে স্ট্যাক বেস আর্কিটেকচার আছে সেখানে কিন্তু এই স্ট্যাক অ্যাড্রেসিং মোডটা কিন্তু ইউজ করা হয়, এটা সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয় না স্ট্যাক বেস আর্কিটেকচারে। এটা স্ট্যাক বেস আর্কিটেকচার একটা বৈশিষ্ট্য কিছুই না, যেহেতু স্ট্যাক বেস আর্কিটেকচার সেই জন্যই এটা হয়, এটা অন্য কোথাও এটাকে ইউজ করা যাবে না। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্যাক বেস আর্কিটেকচার। নেক্সট হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। একটু আমি বললাম রেজিস্টার দু রকম অ্যাড্রেসিং হয়, একটা রেজিস্টার ডাইরেক্ট, একটা রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, the first one is register addressing mode or register direct addressing mode. 4 নম্বর এটাকে আমরা বলি register direct addressing mode. Gotcha. Register direct addressing mode. In this mode, the processor registers hold the operands। ঠিক আছে, এখানে কি হয়, in this mode the processor register hold the operand। ঠিক আছে, এখানে যেহেতু এটা ডাইরেক্ট আমরা বলছি, তাহলে এখানে যেটা থাকে ধরে নিই এইটা হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন। সেটা একটা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন আমরা জানি অপকোড আর অপারেন্ড, এইখানে ধর অপারেন্ড আছে, তাহলে এইটা মেনশন করবে কোন রেজিস্টারের মধ্যে এটা থাকবে। তাহলে এইখানে রেজিস্টার গুলো আছে, তাহলে এইটার মধ্যে অ্যাড্রেসটা স্টোর করা আছে, এইগুলো হচ্ছে রেজিস্টার্স গুলো। ঠিক আছে, দে আর অ্যাকচুয়ালি রেজিস্টার্স। এইখানে বলে দিই, যদি আমরা বলি এক্সাম্পল হিসাবে, ধর আমি বলছি add r1 r2, add r1 r2, তাহলে এখানে কি করছি আমরা,
এখানে করছি কন্টেন্ট অফ R1 অ্যাডেড উইথ কন্টেন্ট অফ R2 এন্ড স্টোর ইন R1। এটা মানেটাই তাই। তাহলে অ্যাড content of R1 added with add with editing with content of R2 and store in R1। এটা আমরা এরকম ভাবে লিখি R1 plus R2 is the example। ঠিক আছে, so this is an example of this one। এটা হচ্ছে register direct addressing mode। next is register indirect addressing mode। register indirect addressing mode। তাহলে এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে ইনডাইরেক্ট। নামটা শুনে আমরা একটু বুঝতে পারছি, একটা ডাইরেক্ট বলে দেওয়া আছে, আমি সেখান থেকে সরাসরি অপারেন্টটা পেয়ে যাচ্ছি। যদি ডাইরেক্ট হয় তাহলে আমাকে যেটা মেনশন করে দিয়েছে যে আমার এই জায়গাতে ইয়েটা থাকবে, ভ্যালুটা থাকবে, তাহলে আমি একদম সরাসরি সেই জায়গাটা যাব, সেই জায়গাটা গেলেই কিন্তু আমি ইয়েটা পেয়ে যাব, মানে কি ভ্যালুটা আছে সেটা আমি পেয়ে যাব। এখানে মেনশন করেছে, সরাসরি গেলাম, এই যে স্ট্যাক অফ রেজিস্টার আছে সেখান থেকে আমি ডিরেক্টলি ভ্যালুটা পেয়ে গেলাম। কিন্তু ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কি হয়, in this mode the instruction specify an address of CPU register that hold the address of the operand in memory। ঠিক আছে, কিরকম ব্যাপারটা হলো, এক্ষেত্রে যেটা হবে, সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে যখন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তখন সেটা সরাসরি ইয়েতে থাকবে না। এখানে কিরকম হয় ব্যাপারটা, ধর এইটা হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন, এখানে কি কি থাকবে, একটা হচ্ছে অপকোড, আর এখানে কি থাকবে, এটা হচ্ছে ধর অপারেন্টটা, এখানে বলে দিয়েছে R1 অপারেন্ট। তাহলে যদি অপারেন্ট বলে দেওয়া থাকে তাহলে এইটা প্রথম কোথায় আসবে, এখানে একটা স্ট্যাক অফ রেজিস্টার্স আছে। ধরে নিই এইখানে আমার
এই রেজিস্টারটা এখানে আছে, ঠিক আছে? তাহলে এইখানে থাকবে কোন মেমোরিতে, এটাকে বলি আমরা মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার গুলো আছে। এবার এখানে একটা অ্যাড্রেস লেখা আছে, এখান থেকে এখানে গেলাম, এখানে একটা অ্যাড্রেস পেলাম। সেই অ্যাড্রেসটা বেসিক্যালি আমাদের যে মেন মেমোরি আছে সেই মেন মেমোরির একটা অ্যাড্রেস আমি এখান থেকে পেলাম। ঠিক আছে? তাহলে আমি সরাসরি কিন্তু এটা পাচ্ছি না, আমার এইটা এখান থেকে ডেটাটা যাবে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেমোরি। ক্লিয়ার? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেমোরি। তাহলে আমি এই অ্যাড্রেসটাকে পেতে গেলে, যেমন অনেক সময় হয় দেখি এই যে গেম গুলো হয়, এই একটা কোথাও খুঁজে খুঁজে একটা জায়গা পেলো, সেই জায়গার ভেতরে একটা আলমারি, সেটাকে খুললো, সেখানে একটা বাক্স বেরোলো, সেই বাক্সের মধ্যে একটা ছোট কাগজ, তার মধ্যে আর একটা অ্যাড্রেস লেখা রয়েছে। তাহলে এই যে জিনিসটা হয়, এইটাকে আমরা বলি ইনডাইরেক্ট মেমোরি। কোথায় দেখি আমরা এই ইনডাইরেক্ট মেমোরি অ্যাড্রেস গুলো? বেসিক্যালি এই ইনডাইরেক্ট মেমোরি যেগুলো আমরা দেখছি সেইগুলো মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই বেসিক্যালি যেখানে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন থাকবে, সেই সব জায়গায় আমরা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে এগুলো কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিন্তু এ ধরনের অ্যাড্রেস গুলো থাকে। মানে যখন আমি একটা কোনো ইয়েকে পাচ্ছি আর কি, ধর আমি একটা কোনো অ্যাড্রেস ফাইন্ড করতে চাইছি, তার মানে সেই জায়গায় গেলে তবে আমি এটা পাবো। যেমন একটা এক্সাম্পল আমি বলি বা আমি বলি, যেমন আমি বলছি ধর এলডি মানে লোড, ঠিক আছে? LDR1, ঠিক আছে? LDR1 মানে হচ্ছে এখানে কি হবে, অ্যাকুমুলেটরের মধ্যে কি আসবে, অ্যাকুমুলেটরের মধ্যে আসবে কন্টেন্ট অফ দা মেমোরি R1, ঠিক আছে? R1 যেটা আছে সেটা অ্যাকুমুলেটরের মধ্যে নিয়ে আসা, এটাকে আমরা বলি লোড। তাহলে এইটা কিন্তু সরাসরি আমরা পাই না, এটা ইনডাইরেক্টলি আমরা কিন্তু পাই। এই জন্য এটাকে আমরা বলি যে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এছাড়া আরেকটা যেটা হয় সেটাকে আমরা বলি যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বা অ্যাবসলিউট অ্যাড্রেসিং মোড। নেক্সট যে ক্যাটাগরিটা, আমরা অনেক সময় এটাকে একটা সেকেন্ড ক্যাটাগরি হিসেবে করি। এখানে কি হয়, অ্যাড্রেস ফিল্ড দ্য মেমোরি অ্যাড্রেস, মানে এখানে যেটা হয় একটা স্পেসিফিক অ্যাড্রেস ফিল্ড কোনো দরকার নেই, আমরা ডিভিশন গুলো জানলেই হবে, ঠিক আছে? মেইনলি আমাদের ডিভিশন গুলো জানলেই হবে। সেটা হচ্ছে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। 6 নম্বর এটাকে আমরা বলছি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড আমি আবার একটা বলে দিচ্ছি যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড মানে এখানে আমরা মেইন করছি যে মেন মেমোরিতে কোথায় ডেটা থাকবে সেটা কিন্তু আমি সরাসরি করতে পারি, এখানে কোনো রেজিস্টার ইনভলভ নয়। যদি সেরকম হয় তাহলে আমরা এটাকে আমরা বলি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডকে অনেক সময় আমরা বলি যে এরা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেসিং মোড। In this mode, the instruction contain contains the memory address of the operand
এক্সপ্লিসিটলি যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো ডাইরেক্ট, ঠিক আছে। আর এই অ্যাড্রেসিং মোডটাকে আমরা অবশ্যই অ্যাবসলিউট অ্যাড্রেসিং মোড বলি। দিস অ্যাড্রেসিং মোড something known as the absolute address mode. Absolute addressing mode. Here, এখানে কি থাকে? এখানে বেসিক্যালি যেটা থাকে যে ইনস্ট্রাকশনটা এখানে থাকলাম, এটা হচ্ছে অপকোড, অপারেন্ট অপকোড, আর এটা হচ্ছে পুরোটা ইনস্ট্রাকশন। এখানে কোনো ইয়ে মারফত যাবে না, কি বলে কোনো রেজিস্টার মারফত যাবে না, এখানে একদম পুরো মেমোরি আছে। এই মেমোরিটা থেকে সরাসরি আমি নিয়ে পেয়ে যাব, ঠিক আছে। এইখান থেকে আমি ডিরেক্টলি এটাকে নিতে পারবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা মেন, আর এটা কিন্তু মেন মেমোরি। মেমোরি মানেই মেন মেমোরি, ঠিক আছে। তাহলে সরাসরি কোনো রেজিস্টার এখানে ইনভলভ নয়, সরাসরি মেমোরি থেকে যদি ডেটাকে ওটা তুলে নিতে পারে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট অ্যাড্রেসিং মোড, কিংবা এটাকে আমরা বলবো ডাইরেক্ট অ্যাড্রেসিং, ঠিক আছে। যেমন কতগুলো এক্সাম্পল দিই। 1 নম্বর, তাহলে আমি বললাম STA 2500H, এরকম ভাবে আমি একটা বললাম। H মানে বেসিক্যালি যেটা মিন করে দ্যাট ইজ আ হেক্স, আর 2500 এটা কিন্তু বেসিক্যালি দ্য অ্যাড্রেস, ঠিক আছে। এটা কি হবে? এটা বেসিক্যালি আমরা যেটা বলি store the content of the accumulator, AC মানে accumulator, আমি শর্টে লিখছি, in the memory location, in the memory location 2500H. H মানে বেসিক্যালি হেক্স এ একটা অ্যাড্রেস দেয়া থাকে, দ্যাট অ্যাড্রেস ইজ অ্যাকচুয়ালি দা, সেটা কি আমরা বলি কি বলে আমাদের ওই অ্যাড্রেস থেকে আমরা যখন এটাকে ডাইরেক্ট বা অ্যাড্রেসিং মোড, কিংবা আমরা এটাকে বলছি যখন মেমোরি থেকে আমরা ডিরেক্টলি ইয়ে করছি, ডাইরেক্ট বা অ্যাবসলিউট অ্যাড্রেসিং মোড। ঠিক একইভাবে যদি আমরা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং ইকুয়াল টু দ্যাট ইজ 7 indirect addressing mode. ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে কি হয়, আমরা এখানে যেমন পেলাম সরাসরি আমরা মেমোরির মধ্যে বলে দিচ্ছি, সেই মেমোরি থেকে ডেটা উঠে আসছে। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে সেটা হবে না, ইনডাইরেক্ট মানেই হচ্ছে সেটা ঘুরিয়ে যাবে। মানে এরকম হতে পারে যে মেমোরির মধ্যে একটা অ্যাড্রেসকে আমাকে মেনশন করে, কিন্তু এখানে রেজিস্টার ইনভলভ হয়,
এই 6 আর 7 দুটোতেই কিন্তু রেজিস্টার ইনভলভ না, আগের গুলোই কিন্তু রেজিস্টার ইনভলভ ছিল। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কোনোভাবে রেজিস্টার ইনভলভ নয়। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাড্রেস বলছে, সেই অ্যাড্রেসে যাচ্ছে, যে আবার একটা নতুন অ্যাড্রেস পাচ্ছে, সেখান থেকে ডেটাটাকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে সেইটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অ্যাড্রেস ইনভলভ। কিন্তু ইনডাইরেক্ট রেজিস্টার যদি হয় তাহলে সেখানে কিন্তু রেজিস্টার ইনভলভ, কিন্তু এখানে যেহেতু ইনডাইরেক্ট রেজিস্টার নয়, সুতরাং এখানে কিন্তু রেজিস্টার কোনোভাবে ইনভলভ নয়, শুধুমাত্র ইয়েটাই ইনভলভ, মানে মেন মেমোরি কিন্তু ইনভলভ। তাহলে in this mode the instruction gives a memory address Unix address field which the address of the ঠিক আছে। তাহলে এখানে কিরকম হচ্ছে আবার বলে দিই, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যেটা বলছি, in this mode the instruction gives an memory address in its address field which hold the address of the operand, মানে এখানে পুরোটাই ইনডাইরেক্টলি গেল। কিরকম ব্যাপারটা হলো, তাহলে এখানে আমরা কিরকম করছি, এখানে আমরা ওটাই কন্টিনিউশন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধর আমরা একটা ইনস্ট্রাকশন, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের দুটো পার্ট, অপকোড, অপারেন্ড। ঠিক আছে, তাহলে অপারেন্ড থেকে অ্যাড্রেসটাকে তুললাম, তুলে আমি এখানে একটা, এটা হচ্ছে আমার বেসিক্যালি দ্য মেমোরি। এখানে একটা অ্যাড্রেস মেনশন করলো, ঠিক আছে। এইখানে যেটা বললো সে আবার ঘুরে গিয়ে এইখানে, মানে এখানে এই অ্যাড্রেসটা বলেছে, আমি ধরে নিই এটা হচ্ছে 0, আচ্ছা ধরে নিই আমার এখানে আছে 0, 1, 2, 3, 4 এরকম ভাবে অ্যাড্রেস গুলো আছে। তাহলে এখানে গিয়ে দেখলো এখানে লেখা আছে অ্যাড্রেস 3, মানে ও এখান থেকে এখানে এলো, এসে তবে আমার ফাইনাল কিন্তু অপারেন্টটা পাচ্ছে, দিস ইজ অপারেন্ট। ঠিক আছে, এইখান থেকে তবে কিন্তু অপারেন্টটা পাওয়া যাচ্ছে। তাহলে এইটা, এটা বেসিক্যালি মেমোরি। তাহলে এইটাকে আমরা বলছি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তার মানে একটা মেমোরির মধ্যেই দুবার কিন্তু ডাইরেকশন, একটা জায়গায় বললো সেখান থেকে আবার একটা জায়গায় গিয়ে তবে কিন্তু আরেকটা আমরা ইয়ে পাচ্ছি। আচ্ছা, আমরা এই জিনিসটা আমি পরে বলে দিচ্ছি, আমরা এগুলোকে বেসিক্যালি 4টে ক্যাটাগরিতে ভাঙবো। আগে আমি বুঝিয়ে দিই, তারপর আমি ক্যাটাগরি গুলো বলবো। তাহলে এই পর্যন্ত আমাদের একটা ক্যাটাগরি গুলো দরকার নেই, ক্যাটাগরি জানা দরকার নেই। এরপরে যেটা আমরা বলছি, আমরা একটা কথা বলবো, সব
হ্যাঁ বল। হ্যালো, না একটু ওয়েট করতে হবে তোদের, আমি দেখছি অপারেটর কোশ্চেন আমি ইয়ে করেছি কিন্তু আমি টাইপ করা হয়নি, যার জন্য একটু ওয়েট করতে হবে। মনে হচ্ছে এক্সামটা 8:30 হয়ে যাবে, মানে মনে হচ্ছে 8:30 হবে, একটু লেট হবে। ঠিক আছে, আমি ডিকটেট করে দেবো। সাহেব কোশ্চেন বলতে আমি সবাইকে ইয়েতে বলবো যে আমি মুখে বলে দেবো। ঠিক আছে, তুমি 8:30, ঠিক আছে, দিয়ে রাখছি। সবাইকে ইয়ে কথা বল, আমি কোশ্চেনটা মুখে বলে দেবো। দুটো ব্যাচে, হ্যাঁ হ্যাঁ, আজকে তো ওয়েস আছে, ওয়েস হলে অবশ্য ইয়েতেও দিতে হবে। ঠিক আছে তুই দিয়ে রাখ, বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই চারটে আমরা বলছি, এই পর্যন্ত আমাদের একটা হবে। নেক্সট যেটা আমরা আসছি, দ্যাট ইজ রিলেটিভ অ্যাড্রেসিং। এইখান থেকে বেসিক্যালি আমরা বলি যে আমাদের কিন্তু অ্যাড্রেসিং মোডটা আর একটা ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। ক্যাটাগরিটা এখন এই মুহূর্তে জানা দরকার নেই। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিলেটিভ অ্যাড্রেসিং মোড। হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ সব দেখেছি। সেগুলো তো ফোন করবি না তুই যতক্ষণ আমি বলবো। ঠিক আছে, আমি বলছি, আমি চারটা জয়েন করি করে বলছি। অঙ্কিত তোর সঙ্গে আছে তো? অঙ্কিত আছে না? কি হচ্ছে ওনার ঠিক আছে, ঠিক আছে, আমি ইয়ে করছি। আচ্ছা, relative addressing রিলেটিভ অ্যাড্রেসিং মোড কথাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানে একটা কিছু আমার রেফারেন্স দেয়া আছে, সেখান থেকে আমি কতটা শিফট করলে বা অফসেট করলে আমি ফাইনাল ইয়েটা পাবো, তাকে আমরা অনেক সময় বলি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, এই রিলেটিভ অ্যাড্রেসিং মোড বা স্যার এটা কি 8 নাম্বার হলো রিলেটিভ অ্যাড্রেসিং মোডটা? আগেটা কি 7 ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে 8ই হবে। ঠিক আছে স্যার। তাহলে রিলেটিভ অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে যেটা আমরা একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যে এখানে কি হবে না, একটা কিছু রেফারেন্স বলে দেওয়া থাকবে, সেই রেফারেন্সের থেকে আমরা কতটা শিফট করব সেইটা মেনশন করে দেওয়া থাকে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিলেটিভ অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় বলি পিসি রিলেটিভ অ্যাড্রেসিং, মানে প্রোগ্রাম কাউন্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড, কারণ কতটা অফসেট করতে হবে সেটা অনেক সময় প্রোগ্রাম কাউন্টারের মধ্যে বলে দেওয়া থাকে। তাহলে ইন দিস mode the effective address is obtained by adding the content of program counter PC register with address part of
ইনস্ট্রাকশন। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? আমাদের এখানে যেটা থাকবে, ধর ইনস্ট্রাকশনটা বলে দেওয়া আছে, তাহলে প্রথমটা হচ্ছে অফ কোড, আর এখানে আছে অফসেট। এখানে বেসিক্যালি অফসেট মানে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যে আমি কতটা শিফট করবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। আমি স্ক্রিনশট না, আমি লিখতে বলবো কোশ্চেনগুলো, আমি টাইপ করে উঠতে পারিনি। ঠিক আছে, কলেজের চাপের কাজের চাপের আমি করতে পারি না, আমি সবই করবো। বেশি দেবো না, দুটো না তিনটে কোশ্চেন দেবো, নিয়ে নিলে বেশি কোশ্চেন থাকবে, দুটো কি তিনটে কোশ্চেন থাকবে। আচ্ছা, এটা হচ্ছে অফকোড আর এটা হচ্ছে অফসেট। ঠিক আছে, এইবার কি হবে, যখন অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেট করা হবে, অপারেন্ট অ্যাড্রেস এটা ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে একটা আছে আর এই অফসেট অ্যাড্রেসটা। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম কাউন্টার প্লাস অফসেট এই দুটোকে যোগ করে তারপরে আমি কিন্তু অপারেন্ট অ্যাড্রেস পাবো। তাহলে সেইটাকে আমরা বলছি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, তাহলে রিলেটিভ অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে সবসময় যেটা হবে সেটা হচ্ছে কন্টেন্টটা, প্রোগ্রাম কাউন্টারে যে কন্টেন্ট তার সঙ্গে অফসেটটা অ্যাড হবে, অ্যাড হয়ে গিয়ে তারপরে কিন্তু আমরা ফাইনাল অপারেন্টটা পাবো। নেক্সট হচ্ছে 9, দ্যাট ইজ ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। ও হ্যালো, হ্যাঁ কি বলছো বুঝতে পারিনি। ও শুভজিৎ বলছি, আচ্ছা আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিয়ে নিই, পরে কথা বলছি। হ্যাঁ আমি ক্লাসটা একটু নিয়ে নিই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি যে indexed address mode। It's actually indexed address mode। এখানে কি হয়, in this mode the effective address is determined by address by adding the content of index register, index register এটাকে XR বলি আমরা। ঠিক আছে, ইন্ডেক্সে মানে ইন্ডেক্সের X আর এখানে R এই দুটোকে নিয়ে ইন্ডেক্স রেজিস্টার বলি, উইথ the address part of the instruction। ঠিক আছে,
এখানে কি বললাম, আবার আমি এখানে বলে দিই যে এগুলো সবকটার ক্ষেত্রেই কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে কিন্তু যে যেগুলো থাকে সেগুলো সবসময় অ্যাড হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটা বলি এলডিএ ধর 1000 বললাম, তাহলে এগুলো কিরকম ভাবে এই কাজটা করে। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ধর এটা হচ্ছে আমার মেমোরি, মেমোরি খাতাটা একটু তুলুন। এখানে ধর অফবোর্ড এটাকে আমরা যে আছে, আর এখানে ধর অফসেটটা বলে দিয়েছে 20। তাহলে এই দুটো বেসিক্যালি কি হবে, এখানে একটা অ্যাড্রেস বাইন্ডারের মতন থাকে, এটা অ্যাডার সার্কিট, এখানে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যেটা থাকবে সাপোজ 2002 এরকম একটা আছে, এইটা এখানে অ্যাড হবে, মানে আসবে এসে দুটোকে অ্যাড করবে। আফটার ইনস্ট্রাকশন পেজ অ্যাড করলো করে এটা, তাহলে এখান থেকে 20 এখান থেকে গিয়ে হলে তাহলে এটা দাঁড়াবে 2022। তাহলে এই যে অ্যাড্রেসটা পেলো আফটার অ্যাডিং, তাহলে এইটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস। মানে ফাইনালি আমি এইটা থেকেই কিন্তু ডেটাটাকে ফেচ করব, অন্য জায়গা থেকে নয়। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ ইন্ডেক্স অ্যাড্রেসিং। স্যার এইটা আরেকবার বলুন না, এই ব্যাপারটা পুরোটা। এখানে একটা অফসেট অ্যাড্রেস বলে দেওয়া থাকবে ইনস্ট্রাকশনের মধ্যে, বা প্রোগ্রাম কাউন্টারের মধ্যে একটা ভ্যালু দেওয়া থাকবে, এই ভ্যালুটা অ্যাড করবে করে নতুন যে অ্যাড্রেসটা পাবে সেই অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে বার করে আনবে। এই অফসেটটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এটাকে আমরা বলি অফসেট। অ্যাকচুয়ালি এইগুলো সব রিলেটিভ অ্যাড্রেসিং মোডের মধ্যে যায়। রিলেটিভ অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে একটা অ্যাড্রেস আমার বলে দেওয়া আছে, সেটা থেকে বাকি অ্যাড্রেস গুলোকে আমাকে বার করতে হবে, তো সেই জন্য আমরা এইটাকে বলি এই অ্যাড্রেসিং মোডটা। আর লাস্ট যে অ্যাড্রেসিং মোডটা এটাকে আমরা বলি বেস রেজিস্টার অ্যাড্রেসিং মোড। দিস ইজ addressing mode. Basic register addressing mode আমরা this addressing mode used for relocation of the program. Relocation এখন বুঝতে পারবি না, program in memory, ঠিক আছে? রিলোকেশন মানে হচ্ছে ইউজার সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসটা ফিজিক্যালি হোল্ড থাকে না, প্রোগ্রামটা আবার অন্য জায়গায় শিফট করার দরকার লাগে, তাকে আমরা বলি রিলোকেশন। ঠিক আছে? এখানে রিলোকেশন মানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ধর একটা প্রোগ্রাম বলে দেওয়া আছে যে প্রোগ্রামটা আমি 4 থেকে 5টা মেমোরি স্পেস দরকার লাগবে। সাপোজ এটা 0 1 2 3 এটা ইউজার ডিফাইন্ড,
যখন মেমোরিতে প্লেস করতে গেলাম দেখলাম এইগুলো বেশ কিছু ব্লক হয়ে আছে, এগুলো সব ব্লক। তাহলে আমাকে দেখতে হচ্ছে যে এইখান থেকে আমি মেমোরিটাকে প্লেস করতে পারবো। সাপোজ সেই অ্যাড্রেসটা হচ্ছে 100, তাহলে যদি এটা 100 হয় তাহলে ফার্স্ট এইটা আসবে 100-এ, তারপরে আসবে 101-এ, তারপরেরটা আসবে 102-তে, এরকম ভাবে প্লেস হবে। তার মানে প্রথমটা এখানে এলো, সেকেন্ডটা এখানে এলো, থার্ডেরটা এরকম ভাবে, লাস্ট অ্যাড্রেসটা এইখানে আসবে 3-তে, 103-তে। এইটাকে আমরা বলি রিলোকেশন। দিস ইজ অ্যাকচুয়ালি রিলোকেশন। রিলোকেশন একমাত্র কম্পাইল টাইমেই লাগে, অন্য সময় এটা ইউজ হয় না। So these are the addressing mode. ঠিক আছে? আর এটার যে ক্যাটাগরি সেগুলো আমি আজকে বললাম না, ক্যাটাগরিটা আজকে একদিনে সব বললে সব টাঙ্গুল পাকিয়ে যাবে। আমি এটা ছবি তুলে পাঠাচ্ছি, প্রত্যেককে বলছি একবার করে দেখতে এবং এটা 2-3 বার করে রাখতে। সেমিস্টারে এই কোশ্চেন আসবেই, ইন্টারভিউতে জিজ্ঞেস করবেই। অ্যাড্রেসিং মোড কম্পিউটার সায়েন্স একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেসিং মোড, এবং আমরা বললাম যে ক্যাটাগরিটা আমরা পরে করবো। ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। আমি আজকে আর টানছি না, আমি নেক্সট দিন হয়তো বেশিক্ষণ পড়াবো। আজকে 3rd ইয়ারের এক্সাম আছে, ঠিক আছে? আমি ওদের কোশ্চেন দিতে হবে। ওদের কিন্তু ডিজিটাল এক্সাম হচ্ছে, কম্পিউটার অর্গানাইজেশন কোশ্চেন এক্সাম হয়নি। আমি কিন্তু পরের উইকে পড়ার ডেট ছাড়া অন্য ডেটে কিন্তু আমি নেবো, আমি আগের দিন জানিয়ে দেবো কবে নেবো টেস্ট। যতটা হয়েছে সবাই কিন্তু ততটা একটু দেখে রাখবে, ঠিক আছে? আর আমি এটা ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ছাড়লাম, ঠিক আছে? আমার পরে ওই ওদের এক্সাম আছে। तारीख के হ্যাঁ বল। অর্ঘ বেরিয়ে গেল না, দাঁড়া জানি বয়স হয়েছে ছেলে বলে কি বলবো। আজ মিটিং এ কি হলো? মিটিং এ কি হবে হলো? কলেজে মিটিং। হ্যাঁ সেই হলো যেটা হয়। হ্যাঁ বুঝেছে? হ্যাঁ আবার কি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে গাইবে খালি হ্যালো সদানন্দ, হ্যালো সদা, হ্যালো। ও হ্যাঁ বল, কি জিজ্ঞাসা, কি বলছিলি? শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ ডিজে টেস্টিং। বল অর্ঘকে ডাকছে, অর্ঘ আসছে না কিন্তু। কেন ছেলেটা কি হলো? কি জানে কি বাবা। দাঁড়া তেমন কি দিনকাল কাটাচ্ছে ওদের? হ্যাঁ তেমন কি দিনকাল কাটাচ্ছে? হ্যাঁ দিনকাল ভালোই কাটছে, আবার বৃষ্টি পড়ছে, ঘুমোচ্ছি, আবার দিনকাল খারাপ হয়ে যাচ্ছে। কি আছে আর কি ফাটাফাটি।
আর কি চাই ওরা, আর কি চাই? ঠিক আছে, চল 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 চল